দক্ষিণ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। নরেন্দ্র মোদীর নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। মোদীর মন্তব্যের কড়া নিন্দায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়েই ভোটের বাংলায় হাওয়া গরম। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहाँ की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই মুক্ত মনাদের। যাদবপুরের পড়ুয়ারা নানা সময়ে নানা ইস্যুতে সরব হয়েছেন। সেটা কখনো জাতীয় ইস্যু, কখনো রাজ্যের কোনো ঘটনা। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার মোদীর নিশানায়। দ্বিতীয় দফার ভোটের প্রচারে শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সভা করেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই নিশানা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहाँ की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है, और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहाँ अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहाँ धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? নরেন্দ্র মোদীর এই মন্তব্যের নিন্দায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা চিঠিতে কড়া সমালোচনা করেন। লেখেন, অত্যন্ত ব্যথিত মন নিয়ে একটি প্রশ্ন রাখছি। স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের আপনি কি এভাবেই বর্ণনা করেন? শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে নৈরাজ্য বলা যায় না? দয়া করে বাংলাকে অপমান করবেন না। এরপরে হাওড়ার জনসভা থেকেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথা বলছেন, উনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটাই ভালো করে উচ্চারণ করতে পারেন। ওনার তরফ থেকে যেটা করার সেটা তো উনি করছেন না। সেন্ট্রাল ফান্ড আসছেন এবং ল্যাব ঠিক করে করা যাচ্ছে না, ল্যাব ইকুইপমেন্টসের অবনতি ঘটেছে। উনি যদি এই কথাগুলো না বলে স্কলারশিপটার বিষয়ে একটু দেখেন, যাদবপুর ইউনিভার্সিটির মান উন্নয়ন করতে যে সেটা ভোটের আগে এসে কদিন আগে বলার কি প্রয়োজন? তিনি হয়তো জানেন না যে পড়াশোনার দিক থেকে, একাডেমিক দিক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের ইউনিভার্সিটি হিসেবে এখনও টপে আছে। এবং যেই কেন্দ্রে সরকারের আমলে শিক্ষাকে প্রাইভেটাইজ করে দেওয়া হয়, নেট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন লিক হয়ে যায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংশয়ে চলে আসে, তার মুখে এসব বক্তব্য যাদবপুর হোক, সে কোনো বিশ্ববিদ্যালয়, যাদবপুর বলবো না, কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে, কোনো কলেজ নিয়ে ওনার মুখে এইসব বক্তব্য মানায় না। প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যেভাবে নিন্দা করেছেন সেটা খুব নিকৃষ্টতম, এবং আমি তার চূড়ান্তভাবে নিন্দা করছি। এটা একজন প্রধানমন্ত্রীর কাজ নয়। ছাত্রদের প্রশ্নের উত্তরে উনি ভয় পাচ্ছেন, প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, উনি দিতে পারবেন না। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উনি বদনাম করতে চাইছেন। ওনার আসলে পছন্দ হচ্ছে এখানে হনুমান জয়ন্তী হোক, রামনবমী হোক, এখানে ত্রিশূল নিয়ে সবাই নাড়াচাড়া করুক। সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পছন্দ করছে না।
পছন্দ করছে না বলে উনি রেগে যাচ্ছেন এবং আজে বাজে কথা বলছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে, ফলে আন্দোলন সংগ্রাম প্রতিবাদ এটা যাদবপুরের ডিএনএর মধ্যে রয়েছে, মজ্জার মধ্যে রয়েছে। আসলে দেশপ্রেমী এবং দেশদ্রোহী এই সংজ্ঞাটাকে তারা গুলিয়ে দিতে চাইছেন কোথাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করছে, আর তার মুখে কালি লাগাতে নেমে পড়েছেন ভোটের সময় বিজেপি দলের নেতা হিসেবে নরেন্দ্র মোদী সাহেব এবং দেশের প্রধানমন্ত্রী। কোনো শিক্ষায়তন সম্পর্কে এই ধরনের মনোভাব আমরা পোষণ করি না, আমার মুখ্যমন্ত্রীও করেন না, যে শিক্ষায়তন দ্বারা এই যাদবপুর আমাদের বিরোধী। বাংলা এক ধরনের স্বাধীন চিন্তার পরিসর আছে, সেটা আপনার পক্ষে যেতে পারে বা বিপক্ষে যেতে পারে। এটা বিজেপির কাছে মনে হয় এটা হচ্ছে গোটা বাংলাটাই আসলে টুকরে টুকরে গ্যাং, যেহেতু এখানে ডায়ালগ হয়, প্রধানমন্ত্রীর মতো এক পেশে মনোলগ হয় না। বিগত 2021-22 সালে এনআইআরএফ র্যাঙ্কিং এ যাদবপুরের স্থান ছিল 12, এখন 18 বা তারও নিচে নেমে গেছে। যাদবপুরে কি হচ্ছে সংলাপ তো আমরা দেখতে পাচ্ছি। সংলাপ কিভাবে হয় আমরা কসবা ল কলেজে দেখেছি, কিভাবে মত বিনিময় হচ্ছিল তৃণমূল নেতার সাথে। এটাই তো বাংলা শিক্ষা ব্যবস্থা। 26,000-এর চাকরি চলে গেছে। নিউজ 18 বাংলা। नमन करने का एक अवसर मुझे आप सबको प्राप्त हो रहा है। बहन और भाइयों, जो कार्य आज से 500 वर्ष पहले चैतन्य महाप्रभु ने हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम रामा हरे हरे का यह मधुर धुन के माध्यम से दुनिया को अपनी ओर आकर्षित करके भारत के सनातन के झंडे को वैश्विक पटल पर गाड़ने का काम किया था, इस्कॉन के सन्यासी आज भी वह कार्य दुनिया के अंदर कर रहे हैं। क्योंकि बड़ी संख्या में इस्कॉन के हमारे सन्यासी वृंदावन की धरा पर भगवान श्री कृष्ण की लीला स्थली पर ये गान करते हुए इस भक्ति संगीत को, इस भक्ति के प्रवाह को प्रचारित करते हुए दिखाई देते हैं। बहन और भाइयों, उनका यह भक्ति का संदेश हिंदू समाज को जाति पाति से ऊपर उठ करके ईश्वर के प्रति सर्वस्व समर्पण करने की प्रेरणा देने के साथ ही भारत के राष्ट्रवाद को एक नई ऊंचाई प्रदान करने वाला भी है। याद करिए, एक ओर भारत की वैष्णव परंपरा की गौड़पादीय परंपरा को चैतन्य महाप्रभु के माध्यम से आगे बढ़ाने का कार्य, यहां से आगे बढ़ाने का कार्य हुआ, वहीं दूसरी ओर हम लोगों ने इस बात को भी देखा है कि कैसे इस पूरे क्षेत्र के सामने, जहां पर याद करिए एक समय भारत के सनातन की पहचान बनने वाला नवद्वीप, जिसने हमें पहचान दी, जिस बंगाल ने हमें पहचान दी थी, आज उस बंगाल के सामने स्वयं पहचान का संकट खड़ा हुआ है। बहन और भाइयों, ये पहचान का संकट खड़ा करने वाले लोग कौन हैं? क्या हम इस बात को नहीं जानते? ये वही धरा है जो कभी भारत को पहचान देती थी, और आज उसी धरा में एक पहचान का संकट खड़ा किया है। बंगाल के अंदर पिछले 15 वर्षों में टेरर की प्रतीक बनी हुई, माफिया राज की प्रतीक बनी हुई, करप्शन की प्रतीक बनी हुई टीएमसी की सरकार ने, हमें याद है बीजेपी कार्यकर्ता संजय भौमिक की निर्ममता पूर्वक हत्या कर दी गई थी।
निर्ममता पूर्वक हत्या कर दी गई थी। टीएमसी के गुंडे सरेआम घूम रहे हैं और मुझे यह देख करके प्रसन्नता हुई थी परसों जब बंगाल के अंदर 152 असेंबली कॉन्स्टिट्यूंसी में जब मतदान हो रहे थे तो मतदान के अंदर मैं एक बात देख रहा था, हर मतदाता के मन में एक ही भाव था कि बंगाल को उसकी पहचान दिलानी है, टेरर से, माफिया राज से, करप्शन से मुक्ति दिला करके बंगाल को फिर से भारत की पहचान का प्रतीक बनाना है। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে সল্টলেকের একটি গেস্ট হাউস, আর এই গেস্ট হাউসে ভোটের বিধাননগরে বহিরাগতদের জমায়েত। বিধাননগরের গেস্ট হাউসে বহিরাগত রয়েছে এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, এই 3 জন কারা? তবে ভোটের আগেই সল্টলেকে বহিরাগতদের কিন্তু একেবারে গেস্ট হাউসে দেখা লক্ষ্য করা যাচ্ছে এবং এই গেস্ট হাউসে বহিরাগতরা যে এসেছে এএল ব্লকের গেস্ট হাউস, সেখানে কিন্তু একেবারে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। গেস্ট হাউসের মালিক এবং গেস্ট হাউসে যিনি কর্মরত তিনি অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে 8 জনকে মূলত বুকিং করা হয়েছিল, তাদের নামে বুক ছিল 17 তারিখ থেকে এবং তারা একদিকে উড়িষ্যা এবং ছত্তিশগড় থেকে তারা এসছে এবং 17 তারিখ থেকে তারা এই গেস্ট হাউসে থাকতে শুরু করেছে। এই খবর পাওয়ার পরেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়, পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পূর্ব থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে যে ছত্তিশগড় এবং উড়িষ্যা থেকে 8 জন যারা বিজেপি তাদেরকে নিয়ে এসেছিল বলে তারা অভিযোগ করছে এবং তাদেরকে সেখানে রাখা হচ্ছে। কী কারণে, কী উদ্দেশ্য নিয়ে ভিন রাজ্য থেকে তাদেরকে এখানে 17 তারিখ থেকে রাখা হয়েছিল, এই বিষয় নিয়ে তৃণমূল ইতিমধ্যেই অভিযোগ তুলছে। অন্যদিকে এই খবর পাওয়ার পরেই বিধাননগর বিধানসভা যিনি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু তিনি কিন্তু একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এনে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে। এই সল্টলেক যে এএল ব্লকের গেস্ট হাউস, এই গেস্ট হাউসে ভোটের আগে বহিরাগতদেরকে নিয়ে আসা হয়েছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ নিয়ে আসবো তোমার কাছে, তবে এই গেস্ট হাউস কারা বুক করেছিল সেই বিষয়ে কোনো তথ্য সামনে আসছে? তো গেস্ট হাউস যিনি মালিক এবং গেস্ট হাউস যিনি কর্মরত রয়েছেন বর্তমানে তিনি অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে গেস্ট হাউসে বুকিং করা হয়েছিল এবং বাইরের ভিন রাজ্য থেকে তারা 8 জন যে এসেছিল সেই 8 জনকে রাখার ব্যবস্থা করা হয়েছিল এবং প্রত্যেককে বিজেপি থেকে এখানে বুকিং করা হয়েছিল গেস্ট হাউস এবং কারোর নামে বুকিং হয়নি, শুধুমাত্র বিজেপি থেকে বুকিং করা হয়েছিল এমনটা স্পষ্ট করা হয়েছে। এই যে ঘটনা তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পূর্ব থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায়। ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গেস্ট হাউসের মালিক কি জানাচ্ছেন শোনাই দর্শকদের। দেখুন, গেস্ট হাউসে সাধারণত বাইরে থেকে, কারণ আমার সল্ট লেকের লোক আমার এখানে আসবে না বা লেক টাউনের লোক এখানে থাকবে না। আমার এখানে বিভিন্ন সময় পরীক্ষার্থীরা আসে, এখনো যেরকম আছে নিকো ইঞ্জিনিয়ারিং এর 4 জন ইঞ্জিনিয়ার আছে, তারা মাসের পর মাস থাকে। কোনো এক সময় বছর পর বছর এখানে আইপ্যাকের লোক থাকতো, তারা ভাড়া নিয়েছিল পুরো বাড়িতেই আইপ্যাকের লোক থাকতো, প্রশান্ত কিশোর দিল। কিছু বুকিং বিজেপি থেকে এসছে, তো এখানে তো আমার কিছু করার নেই, তাদের প্রপার আইডি নিয়েছি। ভোটের বিধাননগরে বহিরাগত জমায়েতের অভিযোগ, সল্টলেকের একটি গেস্ট হাউসে বহিরাগত জমায়েতের অভিযোগ, বিজেপির বিরুদ্ধেই অভিযোগ। বাইরে থেকে লোক আনা হচ্ছে, ছত্তিশগড় ওড়িশা থেকে লোক আনা হচ্ছে, অর্থাৎ বহিরাগত রাখা হচ্ছে এনে ওই সল্টলেকের গেস্ট হাউসে, এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থী সুজিত বসু। আমরা খবর রাখছিলাম যে বিভিন্ন জায়গায় সল্টলেকে বিভিন্ন গেস্ট হাউস, বিভিন্ন ফাঁকা বাড়ি আছে। বিজেপি কি করছে, ওদের এখানে লোকজন নেই, বুক করে বাইরে থেকে লোকেদের নিয়ে আসছে, নির্বাচনের সময় একটা গন্ডগোল বাঁধাবার চেষ্টা করে। আমি কাল রাত্রেও পুলিশের বড় কর্তাকে বলেছি, আজকে আমি অবজারভারকে জানাবো, আমরা চাই বিধাননগরে নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, শান্তিতে মানুষ ভোট দিক, আর আমরা সেটা দেখছি। আমরা আমাদের কর্মীদের সবাইকে বলেছি ভালো করে নজরদারি করতে, আর তেমন যদি কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে পুলিশকে জানাবো। প্রতিক্রিয়া দিতে নারাজ বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়।
নীতি আয়োগে অশোক লাহিড়ী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অশোক লাহিড়ী। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী 2002 সালে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদে ছিলেন। 2007 পর্যন্ত প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদে। নীতি আয়োগে অশোক লাহিড়ী, ভাইস চেয়ারম্যান পদেই অশোক লাহিড়ী। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে অশোক লাহিড়ী তাকে অন্তর্ভুক্ত করা হলো। একই সঙ্গে আরও এক বাঙালি বিজ্ঞানী গোবর্ধন দাস, তাকেও কিন্তু নীতি আয়োগের সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই বাঙালিকে বেছে নিয়ে এই নীতি আয়োগের পদের সদস্য একজনকে ভাইস চেয়ারম্যান করা কতটা তাৎপর্যপূর্ণ ভোটের বঙ্গে? নিঃসন্দেহে দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটা আমাদের মনে রাখতে হবে যে অশোক লাহিড়ী, যিনি বালুরঘাটের বিধায়ক, যিনি এখন দক্ষিণ দিনাজপুরের একটি কেন্দ্রের বিধায়ক এই মুহূর্তে, এবং অন্যদিকে গোবর্ধন দাস, তিনিও কিন্তু বিজেপির হয়ে নির্বাচনে লড়েছিলেন। এবার দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফার নির্বাচন খুব সামনে রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নীতি আয়োগে দুই বাঙালিকে নিয়ে এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এই বার্তা কোথাও একটা দেওয়া হচ্ছে যে তারা যে বাঙালিদের বাঙালি বঞ্চনার যে অভিযোগ তাদের উপর তোলা হচ্ছিল, সেই অভিযোগ যে মিথ্যে, সেই জায়গাটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। দেখো, শাসক দল তৃণমূলের তরফ থেকে বারবার করে এই অভিযোগ তোলা হয়েছে যে বিজেপি বাঙালি বিরোধী, এবং তার পরিপ্রেক্ষিতে একাধিক প্রমাণ তারা তুলে ধরেছেন। এবার ঠিক নির্বাচনের মুখে এই দুই স্কলারকে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ দুই পদে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ভাইস চেয়ারম্যান পদ, সেখানে তুলে ধরা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং বিজেপির তরফ থেকে এই বাঙালির উন্নয়ন এবং বাঙালিকে যেটা প্রয়োজনীয় মর্যাদা বিজেপি দেয়, সেই বার্তা দেওয়ার জন্যই করা হচ্ছে, তেমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হচ্ছে যে অশোক লাহিড়ীকে, তার নাম কিন্তু ঘোরাফেরা করছিল দিল্লির কেন্দ্রীয় দিল্লির নেতৃত্বের মধ্যে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অশোক লাহিড়ী একজন প্রস্তাবিত কন্টেন্ডার হতে পারেন মুখ্যমন্ত্রী হিসাবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়েও তার নাম যে বাদ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ইঙ্গিত বহনকারী এই সিদ্ধান্ত। বেশ।